থ্রেট কালচার ছিল কর্নার টু কর্নার কলেজে। আর এই মনোজিৎ মিশ্রকে বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে, এবং দুজন জায়েব প্রমিত, এই দুজনকে বহিষ্কার করা হয়েছে। অন্য কোনো কলেজেও ভর্তি হতে পারবে না পরবর্তীকালে এই দুজন। কি বললেন অশোক দেব, দেখুন। আরে কেউ যদি কিছু করে থাকে আমরা দায়ী, আমরা তো গন্ধা নই। কার মনের মধ্যে কি আছে কিনা, কে কি করবে জানবে কেরকম করে। অনেকে তো আমাদের কাছে যায়, কথা বলে, কলেজে পড়তো, সেই সময় জানাশোনা। এই ঘটনা ঘটার পর এমন জানতে পারছেন। যদি ঘটনা না করতো তাহলে আমরা জানতাম না। আমাদের ডেইলি বিশেষ 2-3টে ছেলে দরকার ছিল, যেহেতু কলেজে ছিল বলে ওকে দেওয়া হয়েছে। তার মানে এটা পার্মানেন্ট নয়, এবং চাকরিও খতম। চাকরি খতম বললেন অশোক দেব। শুধু চাকরি নয়, এবার আর পার পাচ্ছে বোধহয় মনোজিৎ, মাইনের টাকাও ফেরত দিতে হবে। যে মাইনে পেত এই মনোজিৎ অস্থায়ী কর্মী হিসেবে, সেই মনোজিৎকে চাকরির টাকাও ফেরত দিতে হবে। কতদিনের মধ্যে ফেরত দিতে হবে, কবে থেকে চাকরিতে ঢুকেছিল সোমরাজ? দেখো, আজকে পরিচালন সমিতির বৈঠক হয় সাউথ কলকাতা ল কলেজের, এবং সেই পরিচালন সমিতির বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো তা হলো মনোজিৎ মিশ্রকে অস্থায়ী শিক্ষাকর্মী হিসাবে যতদিন তিনি চাকরি করেছেন সেই টাকা কলেজ কর্তৃপক্ষকে ফেরত দিতে হবে। শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কলেজের গভর্নিং বডি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার কারণ, কলেজের গভর্নিং বডির অনুমোদনেই মনোজিৎ মিশ্র কলেজের অস্থায়ী শিক্ষাকর্মী হিসাবে চাকরি করেছেন। 2023-এর শেষ দিক এবং 2024-এর শুরু থেকে তিনি এই চাকরি করছেন অস্থায়ী শিক্ষাকর্মী হিসাবে। ঠিক কত টাকা ফেরত দিতে হবে তার জন্য ইতিমধ্যে কলেজের ভাইস প্রিন্সিপালকে বলা হয়েছে হিসেব করতে। এবং যেহেতু মনোজিৎ মিশ্র এখন কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে রয়েছেন, সেই কারণে তার বাড়িতে এই চিঠিটি পাঠানো হবে কলেজ কর্তৃপক্ষের তরফে। আজ কলেজের গভর্নিং বডির যে বৈঠক, সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু তাই নয়, মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে অভিযোগগুলি জমা পড়েছে, বিশেষ করে যে অভিযোগগুলি বর্তমানে প্রকাশ্যে আসছে, সেই অভিযোগগুলি নিয়ে আগামী দিনে কি করণীয় হবে তার জন্য কলেজের গভর্নিং বডি খুব দ্রুত ফের বৈঠকে বসবে। আজ গভর্নিং বডির যখন বৈঠক হয়, সেই সময় বলা হয় যেহেতু অনুমতি খুব কম সময়ের জন্য পাওয়া গিয়েছিল, সেই জন্য মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আগে ওঠা অভিযোগগুলি নিয়ে আলোচনা করা যায়নি, কিন্তু শীঘ্রই তা আলোচনা করতে। মনোজিতের বিরুদ্ধে আগে ওঠা অভিযোগ একেবারে খলনায়ক এই মনোজিৎ মিশ্র। এর আগেও বহু অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতারও হয়েছিল, এফআইআরও হয়েছিল, কিন্তু তারপরেও বেয়াদপি কমেনি। দেখুন। মনোজিৎ মিশ্র কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগের ঘটনায় মূল অভিযুক্ত। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগেও মনোজিতের বিরুদ্ধে একাধিকবার কলেজ ক্যাম্পাসে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই দেখুন এফআইআর এর কপি। 2018 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় কসবা থানায়। 2019 সালে সাউন্ড সিস্টেম চুরির অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে, এফআইআর হয়। 2019 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় গড়িয়াহাট থানায়, তার ভিত্তিতে এফআইআর। এরপরেও মনোজিতের বেয়াদপি থামেনি, উল্টে যেন আরো বেপরোয়া। এই দেখুন আবার শ্লীলতাহানির অভিযোগ, আবার এফআইআর। এটা 2022 সালে করা এফআইআর। সাউথ ক্যালকাটা ল কলেজের এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ করেন, যার ভিত্তিতে মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় এফআইআর দায়ের হয়। 2023 কলেজে মারধরের অভিযোগ মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় এফআইআর। 2024 মারধরের অভিযোগ টালিগঞ্জ থানায় মনোজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 2017 সালে এক ব্যক্তিকে মারধর এবং হুমকির অভিযোগ ওঠে, মনোজিতের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয়। 2019 সালে মনোজিতের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়। এখানেই শেষ নয়, এই দেখুন ল কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগও ইউনিট প্রেসিডেন্টের। 2022 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানান কলেজের ইউনিট প্রেসিডেন্ট।
2018 সালে মনোজিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন সাউথ ক্যালকাটা ল কলেজের 2 ছাত্রী। গড়িয়াহাট থানায় তাঁরা লিখিত অভিযোগও জানান। এতে মনোজিতের কিছু হয়নি, উল্টে অভিযোগকারী 2 ছাত্রীকে হুমকির মুখে পড়তে হয়। অভিযোগ বাড়িয়ে গিয়ে হুমকি দিয়ে আসে মনোজিৎ। দিনের পর দিন কলেজে দাদাগিরি, বেয়াদপি। অভিযোগ মনোজিৎ এতটাই বেপরোয়া যে তার ভয়ে মুখ খুলতে কেউ সাহস পেতেন না। পর্দা ফাঁস করেছেন মনোজিতেরই এক সময়ের সহপাঠী। এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো, এর আগে ঘটনা ঘটেছে। সেই সময় যদি সে অভিযোগকারিনী অভিযোগ করতেন তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না। 17 থেকে 22 হচ্ছে টেনিয়র ছিল পড়াশোনার, 17 থেকে 18 কলেজে ছিল। ওই যে 1 বছর ছিল, 1 বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অত্যন্ত নিন্দনীয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল। 2022 সালে যখন একটি মেয়ের সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটে তখন থানায় এফআইআর মেয়েটি করে, এবং তখন আমার যে ইউনিট প্রেসিডেন্ট ছিলেন ওই কলেজের, ওই ইউনিট প্রেসিডেন্ট অলরেডি রিটেন কমপ্লেন কলেজ অথরিটিকে দিয়েছিল যে এরকম কলেজের একটি মেয়ের সাথে ঘটনা মনোজিৎ মিশ্র ঘটেছে। সেই সময় কলেজ কর্তৃপক্ষ যে গভর্নিং বডি মিটিং ডাকে ওকে কলেজে ঢুকতে বারণ করা হয়, ও তারপর থেকে কলেজে আসতে পারতো না। কিন্তু 2023 সালে যে আমার ইউনিটের যে প্রেসিডেন্ট সে পাস আউট করে বেরিয়ে আসেন, তারপরে কলেজে ওকে আটকানো কেউ ছিল না। 2016 সালের 1 ডিসেম্বর কলেজের মধ্যে 30-40 জন বাইরের ছেলে নিয়ে এসে ভাঙচুর ছেলে দেয়, এবং সেই কেস এবং কাউন্টার কেস দুটোই হয়। পরবর্তীতে দুটো কেসই উইথড্র হয়ে কোনো না কোনো কারণে। এরকম ওর নামে আজকের ডে কসবা, গড়িয়াহাট, কালীঘাট 3টে থানা খুঁজলে মোটামুটি 10 থেকে 12টা কেস পাওয়া যাবে। সম্পূর্ণ এটার পেশি শক্তি এই কারণেই, কারণ ওর পিছনে কোনো বড় নেতা মন্ত্রী কেউ নেই, না কেউ ছিল কোনোদিন। এতগুলো ছবি দেখা যাচ্ছে, কারণ খালি ছবি, শুধুমাত্র ছবি রয়েছে বলে। তৃণাঙ্কুর ভট্টাচার্যের কথা যদি বলেন, উনি যথেষ্ট ওর বিরুদ্ধে স্টেপ নিয়েছিলেন। 2012 থেকে 13 কলেজে ছিল, চেতলা ব্রিজে স্ট্যাবিং করে, এবং সেই সময় 3 বছর মতো পলাতক ছিল। সেই সময় মেয়েদের শ্লীলতাহানি ঘটেছে, র্যাগিং হয়েছে, এবং 2022 সালে যখন বর্তমান যে আমার কলেজ ইউনিট ছিল, সেই ইউনিট যখন যে প্রেসিডেন্ট ছিলেন উনি পাস আউট করলেন 2023 সালে, তখন গিয়ে আবারই কলেজের চেয়ারে বসে, নিজেকে বলে আমি সেলফ ডিক্লেয়ার প্রেসিডেন্ট। মনোজিতের বিরুদ্ধে মুখ খুলছেন কলেজের অনেকেই। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমরা যখন এসছি তার 2 উইকস পরেই এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল, যেখানে আমরা বাজবাজ যাচ্ছিলাম। তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে, ওখানে গিয়ে ওকে মানে বাজেভাবে টাচ করছি। দ্যাট টাইম when we were in first year, it was very difficult to speak up against him. ওরা আমাদেরকে বলেছে যে ইউনিটে তোমরা ভর্তি হয়ে যাও, সেক্রেটারি বানাবো, and we'll give you post, but we did not opt for it because we knew that person by now, because আমরা যখন ঢুকেছি আমরা এরকম দেখে নিয়েছি। নিউজ 18 বাংলা। থানায় হাজিরা এড়িয়ে হাইকোর্টে গেলেন কার্তিক মহারাজ। নবগ্রাম থানা সমন করেছিল কার্তিক মহারাজকে ধর্ষণে অভিযুক্ত এই কার্তিক মহারাজ অভিযোগকারিনী অভিযোগ করেছেন। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন। দেখো, তার যাতে এফআইআর যাতে বাতিল করা হয় সেই আবেদনে জানানো হয়েছে বলে কিন্তু আমরা আইনজীবী সূত্রে জানতে পারছি। আজকে সকালবেলাতে নবগ্রাম থানায় তাকে হাজিরা দেওয়ার জন্য কিন্তু নোটিশ, গতকালকেই নোটিশ পাঠিয়েছিল বেলডাঙের যে আশ্রমে থাকেন কার্তিক মহারাজ, সেই আশ্রমে। কিন্তু আজকে সকালবেলাতে তিনি যাননি। যে তদন্তকারী অফিসার এবং মহকুমা পুলিশ অফিসার তাকে যে জিজ্ঞাসাবাদ করবে তারা কিন্তু সঠিক সময় পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তিনিও আসেননি এবং তার কোনো আইনজীবীও আসেননি। তার বদলে তিনি কিন্তু আশ্রম সূত্রে আমরা জানতে পারছি যে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, এবং সেখানে যে এফআইআর করা হয়েছে সেই এফআইআর যাতে বাতিল করা হয় সেই আবেদন করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বেশ।